অনেকদিন আগে সখীপুর নামের একটি সুন্দর গ্রাম ছিল। সেখানকার মানুষজন ছিল অনেক ভালো, তাদের খুব ভালোভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন ওই গ্রামে একটি পেতনির আগমন ঘটল। সেই গ্রামের ফাঁকা রাস্তার পাশের পুরনো একটা বট গাছে এসে থাকতে শুরু করলো সে। অনেক সাধনা করে আমি একজন শক্তিশালী পেতনি হয়ে ফিরে এসেছি। এবার আমি আমার প্রতিশোধ নিতে পারবো। আমার সাথে আর কেউ পারবে না। এবার আমি যা চাইবো তাই হবে। অনেকগুলো বছর আমি অনেক কষ্ট করেছি। এবার আমার প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। আর দেরি নয়, এখনই আমি রাজবাড়ি যাব আর ওই রাজা রানীর ঘাড় মটকিয়ে নিজের প্রতিশোধ নিয়ে নেব। এ কি, আমি রাজবাড়িতে ঢুকতে পারছি না কেন? আমার শক্তি কি তবে এখনো কম রয়ে গেছে? না না, এমন তো হওয়ার কথা নয়। এবার বুঝেছি, রাজবাড়িকে এখন বন্ধ করা হয়েছে, তাই আমি শক্তিশালী পেতনি হয়েও ঢুকতে পারছি না। আমাকে এখন অন্য উপায় খুঁজতে হবে রাজবাড়িতে ঢোকার। যে করেই হোক, উপায় আমি একটা বের করেই ছাড়বো। মহারাজ, আপনার সাথে আমার জরুরি আলাপ আছে, এখনই ঘরে চলুন। বলো রানী, কি বলবে? মহারাজ, আপনি আমার কথা শুনুন। আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো পেতনির আনাগোনা হয়েছে। রানী মণিমালা মারা যাওয়ার পর থেকে আমার খুব একটা সুবিধা লাগছে না, আর এখন আমার সন্দেহ আরো বেড়েছে বিভিন্ন কারণে। আপনি একটা ব্যবস্থা করুন, আমার কথা অবহেলা করবেন না। রানী, তোমার কথা আমি কখনো অবহেলা করি না। আর তুমি যখন বলছো, নিশ্চয় কোনো কিছু খেয়াল না করে তুমি বলনি। বেশ, আমি আজই এর একটা ব্যবস্থা করছি। হ্যাঁ মহারাজ, রানীমা ঠিকই উপলব্ধি করতে পেরেছেন। আমিও রাজপ্রাসাদে এসে বুঝতে পারছি এখানে পেতনির আসা যাওয়া আছে, তবে সেটা তেমন শক্তিশালী পেতনি নয়। আমি রাজপ্রাসাদ বন্ধ করে দিচ্ছি, তাহলে আর কোনো পেতনি এখানে নিজে নিজে আসতে পারবে না। ঠিক আছে কবিরাজ মশাই, তাহলে তাই করুন। রানী, তুমি আসলেই খুব বুদ্ধিমতী। তা না হলে এত দ্রুত তুমি সব কি করে বুঝে যাও? আমি বুঝি না। সবই আপনার শিক্ষা। মহারাজ, আমি পুরো প্রাসাদ বন্ধ করে দিয়েছি, এখন কোনো পেতনি আর ঢুকতে পারবে না। এভাবে রাজা তার প্রাসাদ বন্ধ করে নেয়, আর সে পেতনি কিছুতেই আর প্রাসাদের ভেতর ঢুকতে পারে না। তাই সে আরো শক্তিশালী হওয়ার জন্য সাধনা শুরু করে। রত্না, একবার এদিকে আয় মা, দেরি হয়ে গেল যে। রানীমা আজ খুব রেগে যাবেন। তোকে আজ আর উনি কথা শোনাতে বাদ রাখবেন না। বলি, এত দেরি করলে হয় নাকি? এই তো হয়ে গেছে মা, চুলটা বাঁধতে একটু দেরি হয়ে গেল। দাও, আমি এখনই নিয়ে যাচ্ছি। মা শুধু শুধুই চিন্তা করে, রানী কি আর এমন বলবে? আর যাই বলুক, চুপ করে শুনে চলে আসবো। এই মেয়েটা তো খুব সুন্দর। বেঁচে থাকতে যুবতীকালে আমিও এমন সুন্দরী ছিলাম। আমার এমন রূপ দেখেই না মহারাজ আমাকে বিয়ে করেছিল। সে কথা ভাবলেই লজ্জা লাগে। মেয়েটা তো চলে গেল, ভাবতে ভাবতে মেয়েটাকে দেখার কথাই ভুলে গেছি। ঠিক আছে, পরে আবার দেখা যাবে। এখন আমি এটা ভাবি, রাজপ্রাসাদে কি করে ঢুকবো। কিরে রত্না, তোর কি খুব সাহস হয়েছে? তোকে কতদিন বলেছি তাড়াতাড়ি দুধ নিয়ে চলে আসবি, তাও তুই দেরি করিস। আর একদিন এমন করলে মহারাজকে বলে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব তোকে। ক্ষমা করে দিন রানীমা, আর এমন দেরি হবে না। সে কথা তো রোজ শুনি, কিন্তু তুই রোজ এমন দেরি করিস। আহা রানী, তুমি যে কি করো না। এই মেয়ে, চলে যা তুই। এসব গরিব লোকদের সাথে এসব ছোট বিষয় নিয়ে কথা বলে নিজের সময় নষ্ট করো না। এসব তো দাসীদের দিয়ে করাবে। তুমি কেন এসব করতে যাও বলো তো? এটা আপনি ঠিকই বলেছেন মহারাজ, ঘরে চলুন, আপনার এখন বিশ্রাম দরকার। দেখেছিস কেমন ব্যবহার দুজনের? তা হবে না, যেমন রাজা তার তেমন রানী, দুজনেই একেবারে সমান। মানুষকে মানুষ মনে করে না। সে তো ঠিকই আছে, কিন্তু এবার চুপ কর, না হলে আবার আমাদের গর্দান যাবে। কিরে রত্না,
রাজবাড়িতে দুধ দিয়ে আসার পর থেকে এমন মুখ ভার করে বসে আছিস যে? নিশ্চয় রানীমার বকা খেয়েছিস। বলেছিলাম একটু তাড়াতাড়ি যেতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনবি না। এবার বকা শুনে এসে গাল ফুলিয়ে বসে আছিস। একটু দেরি হয়েছে, তাই বলে এমন করে বকা দেবে নাকি? তাই তো দেয়, সেজন্য বলেছিলাম তাড়াতাড়ি যা। সে যাই হোক, এখন আর মন খারাপ করে বসে থাকিস না মা। কাল থেকে সকাল সকাল সময় মতো গিয়ে দুধ দিয়ে আসিস, তাই আর বকা শুনতে হবে না। না মা, আমি ভেবেছি আর রাজবাড়ি আমি দুধ দিতে যাব না, তার চেয়ে ভালো বাজারে বিক্রি করব, এত কথা শুনতে হবে না। কিন্তু ওখান থেকে আমরা যত টাকা পাই, বাজারে গ্রামের লোক কি তত টাকা দেবে? ওই দিয়েই তো আমাদের সংসার চলে। সেসব পরে দেখা যাবে মা, আমি যা বলেছি তাই হবে। এই রত্নার মা, গরু কেনার সময় তো আমার থেকে টাকা নিয়ে এসেছিলে, বলেছিলে কদিনের মাথায় দিয়ে দেবে। স্বামীহীনা অসহায় মহিলা বলে দিলাম, কিন্তু এতদিন হয়ে যাচ্ছে তোমার টাকা দেওয়ার নাম নেই। সামনের সপ্তাহে টাকা না দিতে পারলে তোমার গরু কিন্তু আমি নিয়ে যাব। রাগ করবেন না ভাই, আসলেই এক জিনিস দিয়ে সংসার চালাতে বেশ কষ্ট হয়ে গেছে, তাই আপনার টাকাটা আর দেওয়া হয়নি। যে করে হোক সামনের সপ্তাহে দিয়ে দেব ভাই। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, সময় হলে দেখা যাবে। আর না দিতে পারলে গরু কিন্তু নিয়ে যাব, মনে রেখো। দেখলি কেন বলি বাজারে দুধ বিক্রি না করতে? এবার টাকা দিতে না পারলে দুই মা মেয়ে না খেয়ে মরবো। কাল থেকে আর দেরি করবি না, এই আমি বলে দিলাম। সময় মতো গিয়ে দুধ দিয়ে আসবি। মাও আমার উপরে রাগ দেখালো? অবশ্য দেখানোটা স্বাভাবিক, বাড়ির উপর এসে এসব বলে গেলে রাগ তো হবেই। কাল থেকে আমি আর দেরি করব না, ঠিক সময় মতো গিয়ে দুধ দিয়ে আসবো। এরপর থেকে রত্না প্রতিদিন ঠিক সময়ে গিয়ে রাজবাড়িতে দুধ দিয়ে আসতো। পেতনি সেই গাছে বসে বসে রত্নাকে দেখতো আর ভাবতো কি করে রাজবাড়িতে ঢোকা যায়। এই তো পেয়েছি বুদ্ধি, আমি এভাবে রাজবাড়িতে ঢুকতে না পারলেও কারো উপর ভর করে ঠিকই রাজবাড়িতে ঢুকতে পারবো। হ্যাঁ, এটাই আমি করব। আরে, মেঘনা চাইতে বৃষ্টি, ওই তো মেয়েটা আসছি। ও তো রাজবাড়ি যাবে, আর প্রতিদিন ও রাজবাড়ি যায়। ওর ঘাড়ে ভর করে আমি রাজবাড়ি যাব। এবার ওর ভেতরে চলে যাই। এই, দিন দিন এমন কম করে দুধ আনছিস কেন? বেশি বেশি দুধ নিয়ে আসবি, বুঝলি? বেশি দুধ? এই নে বেশি দুধ। তোর এত বড় সাহস! এখনই তোকে আমি শুলে চড়ানোর ব্যবস্থা করছি, দাঁড়া। এই, কে কোথায় আছিস? এই মেয়েকে বন্দি কর। ক্ষমা করবেন রানীমা, ওর শক্তির সাথে আমরা পেরে উঠিনি। ছি, সে কথা আবার বলতে এসেছিস? তোদের লজ্জা করা উচিত। এই যে রত্নার মা, জানো তোমার মেয়ে আজ কি কাণ্ড করেছে রাজবাড়িতে? ওকে পেলে রাজা তো শুলে চড়াবেন। কি বলছো তোমরা এসব? আমার ওটুকু মেয়ে কি এমন করেছে যে রাজা ওকে শুলে চড়াবেন? কি করিনি তাই বলো? আমরা তো তোমাকে সেই খবরই দিতে এলাম, তোমার মেয়ে রানীর মুখে দুধ ছুঁড়ে মেরেছে। বলো কি? রত্না, তুই এমন কাজ কেন করলি মা? তোর নিয়ে যেতে ইচ্ছে না করলে তুই আমাকে বলতি, আমি নিয়ে যেতাম। কিন্তু তুই এমন কাজ কেন করলি? বেশ করেছি, ওর কত বড় সাহস! ও আমার মুকুট মাথায় পড়ে আছে, ইচ্ছে তো করছে ওর ঘাড়টাই মটকে দিয়ে আসি। আপনার মা, তোমার মেয়ে ওসব কি কথা বলছে? ও কি পাগল হয়ে গেল? আমারও তো তাই মনে হচ্ছে, না হলে কেউ এমন কাজ করে আবার এসব কথা বলে? এবার আমি তোদের মজা দেখাবো, দাঁড়া। পালা, এমনি পাগল হয়ে গেছে। এই যে, আজ তো তোমাদের টাকা ফেরত দেওয়ার দিন। দাও, আমার টাকা দাও দেখি, না হলে এখনই গরু নিয়ে যাব। ভাই, পুরো টাকা তো হয়নি, অর্ধেক হয়েছে, তাই নিয়ে যান। পরের সপ্তাহে বাকি টাকা দিয়ে দেব। তা বলে আজ আর হবে না, আমি গরু নিয়ে যাচ্ছি। পরের সপ্তাহে টাকা দিয়ে গরু নিয়ে এসো। এই কাজ করবেন না ভাই, তাহলে যে আমরা না খেয়ে মরবো। তোমরা মরলে আমার কি?
আমি আজ কোনো বাহানা শুনবো না। তাই নাকি? তা নিয়ে গিয়ে দেখা দেখি কেমন নিতে পারিস। ওরে বাবা, কি জল্লাদ মেয়ে রে বাবা, একেবারে আশ্রয় দিল। আমার গরু চাই না, ছাড় ছাড় আমাকে। না, এ আমার রত্না হতে পারে না। আমার মেয়েকে আমি চিনি, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। ওকে এখন কিছু বলা যাবে না। যা করতে হবে আমাকে একাই চুপ করে করতে হবে। আপনার বাড়ি এসে আমি যা বুঝলাম, এ কোনো সাধারণ পেতনি না, এ অনেক শক্তিশালী পেতনি। ওর সাথে পেরে ওঠা আমার কঠিন। দেখি কি করতে পারি, চিন্তা করবেন না। এই বল, তুই কেন এখানে এসেছিস? আর এই মেয়েটার ঘাড়ে কেন বর করেছিস? বলবো না, কিচ্ছু বলবো না তোকে আমি। তবে শোন, আগের মতো এবারও যদি তুই আমার পথে বাধা হয়ে দাঁড়াস, তবে এই গ্রামটা আমি উজাড় করে দেব। তোর ভিতরে এত রাগ কেন? উত্তেজিত না হয়ে বল, তুই কি চাস? দরকার হলে আমি তোকে সাহায্য করব। বল তুই কে, কি চাস, আর এই মেয়ের উপর বর করেছিস কেন? সত্যি বলছিস? সত্যি তুই আমাকে সাহায্য করবি? হ্যাঁ, নিশ্চয় করব। কবিরাজ, তোরা আমাকে চিনতে পারলি না? আমি তোদের রানী মণিমালা। আমি নিজের প্রতিশোধ নিতে এসেছি। কি কি বলছেন আপনি এসব? আপনি আমাদের রানী মণিমালা, কিন্তু আপনার এই অবস্থা কেন? আর কিসের প্রতিশোধ চান আপনি? বেশ, শোন তবে। আমার স্বামী আর তোমাদের রাজা মারা যাওয়ার পর আমি রাজ্যের শাসনভার নেই। আমার কোনো সন্তান ছিল না তাই। কিন্তু মহারাজের এমন হঠাৎ আর অকাল মৃত্যুতে আমি বড় ভেঙে পড়ি। রাজদরবারের কাজ আমি ঠিকমতো করতে পারতাম না। তাই আমি না চাইতেও তোমাদের রাজার ছোট ভাই, মানে বর্তমান রাজা সুজনের উপর নির্ভর হয়ে পড়ি। বেশিরভাগ কাজ আমি তাকে দিয়ে করাতাম। কিন্তু একদিন আমি জানতে পারি সিংহাসনের লোভে মহারাজকে সে হত্যা করেছে। আমি তার ব্যবস্থা নেওয়ার আগে সে জানতে পেরে যায় আমি সব জেনে গেছি। তাই সে আমাকেও মেরে ফেলে আর আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়। কিন্তু আমার মুক্তি ঘটে না। আমার অতৃপ্ত আত্মা পেতনি হয়ে যায়। আমি আমার রাজমুকুট ফিরে চাই। ওই খুনিদের হাতে আমি রাজ্য দিতে চাই না। আমাকে ক্ষমা করবেন, আমি না জেনে অনেক অন্যায় করেছি, তাদের সাহায্য করেছি। আপনাদের মতো রাজা আর রানীর সাথে হওয়া অন্যায়ের কোনো বিচার আমরা করতে পারিনি, তবে এখন তা হবে। আমি এখনই সবাইকে ডেকে পাঠাচ্ছি। সে কথা মুহূর্তে সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। সবাই এসে সেই খুনি রাজার রানীকে রাজ্য থেকে তাড়িয়ে দেয়। এরপর পেতনি রত্নার শরীর থেকে বের হয়ে আসে। আমি অনেক খুশি। আমার রাজমুকুট আমি পেয়ে গেছি। এবার আমি আমার দায়িত্ব পালন করে যাব। আজ থেকে রত্না হবে তোমাদের নতুন রানী। আর আমাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। এবার আমার আত্মা মুক্তি পেল। ভালো থেকো তোমরা। রানী রত্না সততা আর নিষ্ঠার সাথে সেই রাজ্য চালাতে থাকে। সেখানে আর কোনো অনিয়ম থাকে না, কোনো দুঃখ কষ্ট থাকে না।